আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে নিওপ্লাসিয়া শেষ করব, আর অল্প বাকি আছে। তো গতদিন আমরা পড়েছিলাম প্রি ক্যান্সারাস লিশন আর ক্যান্সারের কিছু নাম, তাই না? কোন প্রি ক্যান্সারাল লিশন থেকে কি হতে পারে? আচ্ছা, একজন গতদিন আমাকে প্রশ্ন করেছিল কার্সিনোমা ইন সিটুকে আমরা ক্যান্সার বলতে পারবো কিনা। হ্যাঁ, কার্সিনোমা ইন সিটু কি, যেটা প্রি ইনভেসিভ কার্সিনোমা, তাই না? আমরা ওটাকে কার্সিনোমাই বলবো, কিন্তু প্রি ইনভেসিভ। ঠিক আছে, বলা হয় যে ক্যান্সারের শিওরেস্ট সাইন হচ্ছে ইনভেশন মেটাস্টাসিস। ঠিক আছে, কিন্তু তারপরেও যেহেতু যদিও এটা ইনভেশন হয়নি এবং সব রকম ফিচার আছে ডিসপ্লাসিয়া, সেজন্য কার্সিনোমা ইন সিটু একটা ইনভেসিভ, প্রি ইনভেসিভ কার্সিনোমা। ঠিক আছে, আর এই নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম: হাইপারপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ইনফ্লামেটরি লেশন, বিনাইন নিওপ্লাজম, যেগুলোর কোনগুলো প্রি ক্যান্সারের স্টেশন এবং সেখান থেকে কি কি ক্যান্সার হতে পারে। আচ্ছা, আজকে আমরা একটু জানবো টিউমার সেল প্রোডাক্ট। টিউমার সেলের কিছু প্রোডাকশন যেটা আমাদেরকে হেল্প করে সেই টিউমারটাকে ডায়াগনোসিস করার জন্য, এটার প্রগনোসিস দেখার জন্য, এটার ট্রিটমেন্ট ইফেক্টিভনেস দেখার জন্য, ট্রিটমেন্টও হেল্প করে। ঠিক আছে, এই টিউমার সেল প্রোডাক্টগুলো হচ্ছে টিউমার মার্কার আর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম রিলেটেড কিছু সিক্রেশন। তাহলে কি আছে, দ্য সিনথেসিস এন্ড সিক্রেশন অফ ভ্যারিয়াস টিউমার সেল প্রোডাক্টস আর ইম্পর্টেন্ট ফর টু রিজনস। কেন? একটা হচ্ছে দেয়ার প্রেজেন্স মে ইন্ডিকেট দ্য এক্সিস্টেন্স অফ এ নিওপ্লাজম ইন দ্য বডি। এগুলো হচ্ছে টিউমার মার্কার। টিউমার মার্কার কি কি আছে আমি আসতেছি। আর দে মে প্রডিউস ক্লিনিক্যাল ইফেক্ট, বডিতে কিছু সাইন সিমটম তৈরি করে যেটা টিউমারের সাথে সরাসরি ইনভলভ না, যেই টিস্যুর টিউমার সেটার সাথে সরাসরি ইনভলভ না, এরকম কিছু সাইন সিমটম তারা প্রডিউস করে, তারা দেখায়, সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এখন টিউমার মার্কার কিছু কিছু আছে, সেগুলোতে আমরা চার্ট একটা দেখাবো তোমাদেরকে। এই টিউমার প্রোডাক্টসগুলোর মধ্যে আছে অঙ্কোফিটাল অ্যান্টিজেন, এনজাইম, ইমিউনোগ্লোবিউলিন, এক্সেসিভ হরমোন প্রোডাকশন, যেটা স্বাভাবিক বডিতে থাকে যেটুকু তার থেকে অনেক বেশি বেশি হরমোন প্রোডাকশন, একটোপিক হরমোন প্রোডাকশন, যেখানকার টিউমার সেখানকার যদি সেই রিলেটেড হরমোন হয়, তা সেটা না হয় আরেক জায়গার রিলেটেড হরমোন প্রোডাকশন করে, সেটা হচ্ছে একটোপিক হরমোন প্রোডাকশন। যে অঙ্কোফিটাল অ্যান্টিজেন যেটা বললাম, সেটার মধ্যে আছে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, আলফা ফেটোপ্রোটিন। হ্যাঁ, এই কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন যদি বডিতে অনেক বেশি আমরা সিরামে পাই ব্লাড টেস্ট করে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা কোলনের ক্যান্সার, জিআই ট্র্যাক্টের ক্যান্সার সাধারণত চিন্তা করি। তারপরে সেই লাইনে আমরা আগাই, কোলন, প্যানক্রিয়াস, স্টমাক, এগুলো সাধারণত সিএ বাড়ে, লাংস আর ব্রেস্টে সামান্যই বাড়ে, কিন্তু বাড়ে। আলফা ফেটোপ্রোটিন, এগুলা আলফা ফেটোপ্রোটিন যদি অনেক বেশি বাড়ে, আমরা সবার আগে চিন্তা করি হেপাটোসেলুলার কার্সিনোমা আর কিছু জার্ম সেল নিওপ্লাজম। কিছু এনজাইম আছে, যেমন প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেস, এটা আমরা ইন্ডিকেট করে কি, এটা যদি খুব বেশি বাড়ে স্বাভাবিকের থেকে, সেটা প্রোস্টেটিক কার্সিনোমা। তারপরে অ্যালকালাইন ফসফেটেস, এটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা। ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, অনেক ম্যালিগন্যান্ট নিওপ্লাজমে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস বাড়ে। এখন কোন নিওপ্লাজমটা, একটা নিওপ্লাজমে যদি দেখি যে আমরা ল্যাকটেট ডিহাইড্রোজেনেস অনেক বেশি বেড়ে গেছে, সেটা আমরা বুঝতে পারি সেটা একটা ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। তারপর কোন ধরনের নিওপ্লাজম, সেই দিকে আমরা আগাবো। অনেক ইমিউনোগ্লোবিউলিন বাড়ে, বিসেল লিম্ফোমা, প্লাজমা সেল মায়োলোমা। তারপর কিছু হরমোন, একটু হরমোন প্রোডাকশন হয়। হ্যাঁ, পিটুইটারি অ্যাডেনোমার মধ্যে, পিটুইটারি অ্যাডেনোমা যদি হয়, ওখানকার মধ্যে কিছু হরমোন বেশি বেড়ে যায়, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো বেড়ে যায়। এগুলো অনেক এরকম নাম আছে, এটা চার্টও দেওয়া আছে রবিনসে, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই যে হরমোনগুলো দেওয়া আছে, কোন কোন হরমোন কি কি ইন্ডিকেট করে, যেমন কোরিওনিক গোনাডোট্রপিন, এইচসিজি, বিটা এইচসিজি সাধারণত প্রেগন্যান্সিতে বেড়ে যায়, তাই না? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, কিন্তু এটা যদি অনেক গুণ, কয়েক হাজার গুণ বেড়ে যায়, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? কমনলি ইন্ডিকেট করে হিউম্যান কোরিওকার্সিনোমা। ঠিক আছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা। তাছাড়াও এটা বেড়ে যায় কিসে? কার্সিনোম লাং, ব্রেস্টে সামান্য কিছু বাড়ে। এরকম অনেকগুলো হরমোন আছে যেগুলো ক্যান্সারে বেড়ে যায়। আচ্ছা, এখন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এই যে এখানে ডেফিনেশনটা যেটা দিছি, এই ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, রিটেন খাতায় এটাই লিখতে হবে।
এটাই হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ডেফিনেশন, যেগুলো স্যাররা শুনতে চায়। ঠিক আছে, এটা কি সাম ক্যান্সার বিয়ারিং ইন্ডিভিজুয়াল ডেভেলপ সাইন সিমটম দ্যাট ক্যানট রেডিলি বি এক্সপ্লেইনড বাই দ্য অ্যানাটমিক ডিস্ট্রিবিউশন অফ দি টিউমার। যেখানকার টিউমার কিছু, একজন টিউমার, যাদের টিউমার বিয়ারিং পেশেন্ট কিছু সাইন সিমটম প্রডিউস করে, যেটা যেখানকার টিউমার সেই রিলেটেড না, হ্যাঁ, সেই ধরনের কিছু সাইন সিমটম প্রডিউস করে, অর বাই দ্য এলাবোরেশন অফ হরমোন ইন্ডিজেনাস টু দ্য টিস্যু ফ্রম হুইচ দ্য টিউমার এরোস, এবং কিছু হরমোন প্রোডাকশন করে যেটা সেই রিলেটেড না, এগুলোকে বলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। যেমন পুশিং সিনড্রোম, একটা পেশেন্টের স্মল সেল কার্সিনোমা আছে, হ্যাঁ, লাংসে, স্মল সেল কার্সিনোমা সাধারণত লাংসে হয়, সে ডেভেলপ করছে পুশিং সিনড্রোম। তার স্মল সেল কার্সিনোমা ধরা পড়েনি, কিন্তু ধরা পড়ছে পুশিং সিনড্রোম। পুশিং সিনড্রোম তোমরা পড়ে আসছো আগেই ফিজিওলজিতে, সেরকম। তারপরে প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এগুলোতে পুশিং সিনড্রোম ডেভেলপ করে। ঠিক আছে, আর কিছু নিউরাল টিউমার আছে যেগুলোতে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এই তিনটা ক্যান্সারে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন বেড়ে যায়, যার ফলে পুশিং সিনড্রোম ডেভেলপ করে। এটা একটা এক্সাম্পল। এই ক্যান্সারগুলো হয়তো ধরা পড়েনি, তার ডেভেলপ করছে পুশিং সিনড্রোম। পরে আমরা যখন আগাই তখন দেখবো যে তার এই ক্যান্সারগুলো যে কোনো একটা থাকতে পারে। আর অনেক ধরনের সিনড্রোম আছে, এগুলা ওই চার্ট মুখস্থ করতে হবে, যাতে সবগুলো বলা সম্ভব না। এই যে যেমন ফিভার, লিউকোমিয়া রিঅ্যাকশন, থ্রোম্বোসাইটোসিস, এরিথ্রোসাইটোসিস, ডিআইসি, এগুলো সব কিসে কিসে ডেভেলপ করে, এগুলো তোমরা চারটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আরেকটা তোমাদেরকে একটু কয়েকটা জিনিস আর একটু বলবো, সেটা হচ্ছে একটা ক্যান্সারের তোমাদেরকে সামারি করে দিচ্ছি আমি, আবার প্রথম থেকে বলবো। আমরা একটু প্রথমে যাই। প্রথমে যদি আমরা আসি, তাহলে তোমাদেরকে আমি একটু সামারি করি। যে আমরা পড়ছি অঙ্কোলজি। অঙ্কোলজি কি? অঙ্কোলজি হচ্ছে দ্য স্টাডি অফ টিউমার। আর পড়ছি নিউপ্লাজম। নিউপ্লাজমে তোমাদেরকে আমি রবিনসন রুপার্টস উইলি ডেফিনেশনটা মুখস্থ করতে বলছি, হ্যাঁ, ওইটা পড়বা। তাহলে নিউপ্লাসিয়া হচ্ছে নিউ গ্রোথ, যেটা ইন্ডিকেটস অটোনমি উইথ এ লস অফ রেসপন্স টু গ্রোথ কন্ট্রোলস, তাই না? তোমাদেরকে সুন্দর একটা ডেফিনেশন দিচ্ছি, ওইটা পড়বা। আর টাইপস সাধারণত আমরা বিহেভিয়ারাল ক্লাসিফিকেশনটা পড়ি, কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, তার মধ্যে বিহেভিয়ারাল ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা বিনাইন আর ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। বিনাইন কোনটাকে বলি আমরা? লোকালাইজড, যেটা ইনভেশনও না হয়নি, মেটাস্টাসিসও হয়নি, এবং সারাউন্ডিং টিস্যুতে স্প্রেডও করেনি, এরকম একটা লোকালাইজড টিউমার, যেটা সহজেই সার্জিক্যাল রিমুভার করা সম্ভব এবং পেশেন্ট সাধারণত সার্ভাইভ করে, সেটা হচ্ছে বিনাইন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ইনভেসিভ টিউমার, সাধারণত ইনভেসিভ, ইউজুয়ালি ইনভেসিভ টিউমার ক্যাপাবল অফ ডিস্ট্রয়িং স্ট্রাকচার অ্যান্ড স্প্রেড টু ডিস্টেন্স সাইট, মানে মেটাস্টাসিস মে রেজাল্ট ইন আর্লি ডেথ অফ পেশেন্ট। কিছু বিনাইন টিউমারের এক্সাম্পল আমরা পড়ছি, এগুলো পড়ে আসছি আমরা, তোমাদেরকে জাস্ট একটু মনে করে দিচ্ছি। ফাইব্রোমা, লাইপোমা, অ্যাডেনোমা, কন্ড্রোমা, এগুলো আমি তোমাদেরকে কি বলছিলাম, এগুলো কি ধরনের টিউমার? সব মেসেনকাইমাল টিউমার। ফাইব্রোমা কখন বলি? ওমা শব্দটা থাকে সাধারণত বিনাইন টিউমারে। ওমা সাধারণত বিনাইন টিউমার, বিনাইন টিউমার অফ ফাইব্রাস টিস্যু। লাইপোমা বিনাইন টিউমার অফ ফ্যাট। এগুলো একটা চার্ট দিছিলাম, যেটা তোমাদের মুখস্থ করতে বলছি। অ্যাডেনোমা বিনাইন গ্ল্যান্ডুলার টিউমার, গ্ল্যান্ড অরিজিন টিউমারকে অ্যাডেনোমা বলে। যখন এগুলো ক্যান্সার হবে তাহলে অ্যাডেনো কার্সিনোমা, এটা হচ্ছে এপিথেলিয়াল টিউমার। কন্ড্রোমা বিনাইন কার্টিলেজিনাস টিউমার। ঠিক আছে, তাহলে ফাইব্রোমা, লাইপোমা, কন্ড্রোমা, এই তিনটা মেসেনকাইমাল টিউমার। সেই জন্য আমরা কি বলি? মেসেনকাইমাল টিউমার হচ্ছে মেসেনকাইমাল ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা বলি সার্কোমা, তাই না? তাহলে যখনই ফাইব্রাস টিস্যু টিউমারটা ম্যালিগন্যান্ট হবে তাহলে আমরা বলবো ফাইব্রোসার্কোমা। আর যখন এটা ফ্যাটের টিউমারটা যখন ম্যালিগন্যান্ট হবে আমরা বলবো লাইপোসার্কোমা, এটাকে বলবো কন্ড্রোসার্কোমা। আর
গ্ল্যান্ডুলার টিউমার, গ্ল্যান্ডুলার টিউমার হচ্ছে এপিথেলিয়াল টিউমার, এপিথেলিয়াল টিউমারের ম্যালিগন্যান্ট ফর্ম হচ্ছে কার্সিনোমা। তাহলে গ্ল্যান্ডুলার টিউমারের ম্যালিগন্যান্ট ফর্মকে আমরা কি বলবো? অ্যাডেনো কার্সিনোমা, তাই না? এই যে যেমন এই যে এখানে আসো, যে বললাম যেটা সার্কোমা, সার্কোমা কিসের টিউমার? মেসেনকাইমাল টিউমার, যেমন ফাইব্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা। আর কার্সিনোমা এপিথেলিয়াল টিউমার। এই দুইটা কিন্তু তোমাদেরকে ধরবে বারবার, সার্কোমা কাকে বলে, কার্সিনোমা কাকে বলে। ঠিক আছে, সার্কোমা কার্সিনোমার ডিফারেন্স আসে রিটেনে। এখানে কি বলছে? দ্য টার্মস বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল বিহেভিয়ার অফ টিউমার। বায়োলজিক্যাল বিহেভিয়ার যদি বলো কাকে বলে? characterized by the degree of differentiation of the tumor and by the rate of growth. এটা তোমাদেরকে আমি বলছি আগে, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, সেলগুলো কতটুকু ইন্ডিভিজুয়াল সেল টাইপ, যেখানে যেখানে টিউমারটা ডেভেলপ করছে সেখানকার সেলের মতো কতটুকু, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনকে আমরা কয়েক ভাগে ভাগ করছি, আগে পড়াইছি না? একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড টিউমার, well differentiated, moderately differentiated, poorly differentiated, then undifferentiated tumor. Well differentiated tumor কি বলছি? সেলগুলো কতটুকু ইন্ডিভিজুয়াল সেলের মতো থাকে, ওইখানকার টিস্যুর মতো থাকে 75%, না মোর দেন 75%। এভাবে ওটা তোমাদেরকে পড়ায় আসছি, জাস্ট মনে করে দিচ্ছি। ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড আর আনডিফারেন্সিয়েটেড, তিনটা ভাগে, এই চারটা ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, এখানে দেখো ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে এই সেলগুলো গ্ল্যান্ড কলামনার টাইপের আছে, এবং দেখো একটু করে গ্ল্যান্ডও বোঝা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড। এটা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড, এখানে কোনো সেল কোনো গ্ল্যান্ড কিচ্ছু নাই, এবং এত বেশি নেক্রোসিস, এগুলো সব নেক্রোসিস। আর এই যে একটু একটু করে সেল আছে যেগুলো প্লিওমরফিক, হাইলি প্লিওমরফিক সেল, হাইপারক্রোমাটিক, তাই না? সেজন্য এটা পোরলি ডিফারেন্সিয়েটেড। এটা আমরা জানি। বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স রিটেনে আসে, সুন্দর করে দিবা। আর এটা এমনি ছোট ছোট করে বলছি তোমাদেরকে। বিনাইন টিউমার সাধারণত ওয়েল ডিফারেন্সিয়েটেড সেল থাকে, যেখানকার টিউমার সেখানকার টিস্যু সেলের মতোই। আর ম্যালিগন্যান্ট টিউমারে কি থাকে? ওয়াইড রেঞ্জ অফ ভেরিয়েশন থাকে, ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড থাকে। আচ্ছা, অ্যানাপ্লাস্টিক সেলগুলো কেমন হয়? অ্যানাপ্লাসিয়া কাকে বলে? হ্যাঁ, এই যে সেল কেমন হয়? ওটা সেলুলার প্লিওমরফিজম থাকবে, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই থাকবে। যেই কথাগুলো আমি তোমাদেরকে বলেছি আগে, যে একটা ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া কি কি থাকে, ম্যালিগন্যান্সির ক্রাইটেরিয়া কি কি থাকে, এই কয়েকটা কথা বলতেই পারতে হবে। সেলুলার প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই, হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, জায়ান্ট সেল থাকে, টিউমার জায়ান্ট সেল বলবা এটাকে, কারণ কিছু ইনফ্ল্যামেটরি জায়ান্ট সেলও আছে। বিজেআর নিউক্লিয়াই থাকে। বিজেআর নিউক্লি বলতে আমরা বুঝাই নিউক্লিয়াসের মেমব্রেনটা ইরেগুলার হবে, নিউক্লিয়াসটা অনেক বড় থাকবে, একটা প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট ফিচার। এই দেখো অ্যানাপ্লাস্টিক ফিচার, এই টিউমার সেলটা দেখো, নিউক্লিয়াসটাও যেমন বড়, সেলটাও তত বড়। দেখো হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, সাধারণত কি থাকে? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমিক রেশিও 1:6, এখানে দেখো 1:1। নিউক্লিয়াসটার মার্জিনটা দেখো কতটা ইরেগুলার, কতটা হাইপারক্রোমাটিক। হ্যাঁ, এবং কনডেন্স, ক্রোমাটিনগুলো সব কনডেন্স হয়ে আছে। এটা এই জন্য এটাকে অ্যানাপ্লাস্টিক বলে, অ্যানাপ্লাসিয়া। এটা দেখলেই, চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবো যে এটা একটা নর্মাল না। ডিসপ্লাসিয়া কাকে বলে? ডিসপ্লাসিয়া হচ্ছে লস অফ আর্কিটেকচারাল অর্গানাইজেশন অ্যান্ড লস অফ সেল ইউনিফর্মিটি ইন এপিথেলিয়াম। এই ছোট ছোট কথাগুলো, হোয়াট ইজ ডিসপ্লাসিয়া, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ অ্যানাপ্লাসিয়া, এগুলো রিটেনে আসে ছোট ছোট করে। তাহলে ডিসপ্লাসিয়া কাকে বলে? লস অফ আর্কিটেকচারাল অর্গানাইজেশন এন্ড লস অফ সেল ইউনিফর্মিটি ইন এপিথেলিয়াম, তাই না? তাহলে আমরা ডিসপ্লাসিয়া যখনই পাবো, ডিসপ্লাস্টিক গ্রোথ যখনই পাবো, তখনই কি ক্যান্সার বলবো? এটার মধ্যে ডিসপ্লাসিয়া থাকতে পারে, কিন্তু ক্যান্সার নাও হতে পারে। ক্যান্সার হওয়ার জন্য ওই ইয়াগুলো লাগবে আমাদেরকে, তাই না? প্লিওমরফিজম, ওই ক্রাইটেরিয়া গুলো লাগবে, তাই না? একটা সেলের ওই ক্রাইটেরিয়া গুলো লাগবে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকে, সেই জন্যই বলছে যে আর্কিটেকচারাল অর্গানাইজেশন লস হয় আর সেলের ইউনিফর্মিটার লস হয়।
আর সাথে কি থাকে, যখন ডিসপ্লাসিয়া ইনভলভ করে প্লিওমরফিজম, মাইটোসিস এন্ড কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করে নাই, তখনই সেটাকে আমরা বলবো প্রি ইনভেসিভ কার্সিনোমা। ঠিক আছে, এই ডিসপ্লাসিয়ার আবার গ্রেড থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার এন্ড কার্সিনোমা ইন সিটু। মাইল্ড ডিসপ্লাসিয়াকে আমরা কখনো ক্যান্সার বলবো না, মডারেটকে বলবো না, সিভিয়ারটা CIN3 সাধারণত বলা হয় 3, কিন্তু তারপরেও আমরা একদম ক্যান্সার বলবো কার্সিনোমা ইন সিটু, যেটা হোল থিকনেস ইনভলভ করছে, একটা এপিথেলিয়ামের হোল থিকনেস ইনভলভ করছে, কিন্তু এবং ক্যান্সারের সব ক্রাইটেরিয়া গুলো আছে, প্লিওমরফিজম আছে, তা সেটাকে আমরা বলবো কার্সিনোমা ইন সিটু। আর মাইল্ড ডিসপ্লাসিয়া বলবো যখন আপার থার্ড, একটা এপিথেলিয়ামের আপার থার্ড ইনভলভ করবে ডিসপ্লাস্টিক চেঞ্জ। মডারেট বলবো যখন আপার 2/3 ইনভলভ করবে। সিভিয়ার যখন বলবো যখন মোর দ্যান আপার 2/3 করবে তখন। কিন্তু হোল থিকনেস যখন ইনভলভ করবে তখন কার্সিনোমা ইন সিটু। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা। মাইল্ড ডিসপ্লাসিয়া when dysplasia involve upper 2/3 of the lining epithelium. Moderate when involve upper 2/3 of the lining epithelium. Severe when involve more than 2/3 of the lining epithelium. And carcinoma in situ, whole thickness of the lining epithelium. হ্যাঁ, মাইল্ড টু মডারেট যে ডিসপ্লাসিয়াটা আছে সেটা তো রিভার্সিবল। হ্যাঁ, প্রপার ট্রিটমেন্ট পেলে আবার, বা যেটা স্টিমুলাইটা তুলে নিলে সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু সিভিয়ার এন্ড কার্সিনোমা ইন সিটু সাধারণত রিভার্সিবল না, দে টার্ন ইনটু কার্সিনোমা। এটা তো কার্সিনোমাই, কিন্তু এটা টার্ন ইনটু কার্সিনোমা। এই দেখো ডিসপ্লাসিয়া, এইখানকার সেলগুলো দেখো আর এখানকার সেলগুলো দেখো। এই সেলগুলো হচ্ছে নরমাল স্কোমাস এপিথেলিয়াম সেল, দেখো নরমাল স্কোমাস এপিথেলিয়াল সেল। আর এই সেলগুলো দেখো ওরিয়েন্টেশনটা একটু, সেলের আর্কিটেকচার ওরিয়েন্টেশনটা লস হয়েছে না, এখানকার থেকে এখানে পার্থক্য দেখো। সেলগুলো পরিমাণে বাড়ছে, এখানকার থেকে এখানে বাড়ছে, দেখো সেলের সংখ্যা বাড়ছে, হাইপারপ্লাসিয়া হয়েছে, হ্যাঁ হাইপারট্রফিও হয়ে গেছে, দেখো একটু থিকনেসও বাড়ছে। তারপর সেলগুলোর ওরিয়েন্টেশনটা লস হয়েছে, অর্গানাইজেশন লস হয়েছে, সেজন্য এটা ডিসপ্লাসিয়া। এটা ইনভলভ করছে দেখো এইটুকু, এটা কাটার উপর ডিপেন্ড করে, তো এটা কাটছে এমন ভাবে যে মনে হচ্ছে যে পুরা থিকনেস, কিন্তু পুরা থিকনেস যে ইনভলভ করেনি, উপরের সেলগুলো ভালো আছে। এটা হচ্ছে নরমাল এপিথেলিয়াম, দেখো নরমাল এপিথেলিয়ামটা কেমন। আচ্ছা, ডিসপ্লাসিয়া তো আমরা বললাম, ডিসপ্লাসিয়া হচ্ছে নন নিওপ্লাস্টিক, যেটা বলছি তোমাদেরকে। ডিসপ্লাসিয়া সাধারণত মে নট প্রোগ্রেস টু ক্যান্সার, ক্যান্সার হতেও পারে আবার না। ওই যে বললাম মাইল্ড অ্যান্ড মডারেট, যেটা সেটা ক্যান্সার হবে না, কিন্তু যেটা mild moderate dysplasia may reversible, কিন্তু severe and carcinoma in situ progress into cancer। এগুলো পড়ে আসছে। রেট অফ গ্রোথ আমরা জানি, বিনাইন টিউমার স্লো গ্রোথ হয় আর ম্যালিগন্যান্ট টিউমার র্যাপিড গ্রোথ করে। Benign and well differentiated malignant tumor have a slower rate of growth than moderately differentiated and poorly differentiated malignant tumor. This exception আছে, blood supply side, hormonal stimulation are factors that can affect the growth rate of the tumor. Inhibition তোমাদেরকে বলছি, benign tumor usually slow grow by slow expansion. Malignant tumor কি করে, infiltrate করে and surrounding tissue কে destroy করে সে আগায়। এটা হচ্ছে ইনভিশন। আর মেটাস্টাসিস কি করে, শিওরেস্ট সাইন অফ ম্যালিগন্যান্সি, ইন্ডিকেট ম্যালিগন্যান্সি। কাকে বলে, এই ডিসকন্টিনিউয়াস স্প্রেড অফ দ্য টিউমার। কি কিভাবে হয় সেটা পড়া আসছি, জাস্ট মনে করে দিচ্ছি। সিডিং অফ দ্য বডি ক্যাভিটিস, লিম্ফেটিক স্প্রেড এন্ড হেমাটোজেনাস স্প্রেড। আমরা জানি সাধারণত কার্সিনোমাগুলো লিম্ফেটিক স্প্রেড করে, আর সার্কোমা হেমাটোজেনাস, কিন্তু এক্সেপশনও আছে। কার্সিনোমা সার্কোমার ডিফারেন্স, বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স অবশ্যই তোমরা রিটেনের জন্য গ্রেডিং স্টেজিং পড়ে আসছি, তাই না, এগুলো পড়ে আসছে আগে। এখন আমরা একটু দেখি যে একটা টিউমারের, একজন ক্যান্সার বিয়ারিং পেশেন্টের মরবিডিটি আর মর্টালিটি কিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, পেশেন্টটা কার্সিনোমা ইন সিটু যদি হয়, পেশেন্টের মর্টালিটি অনেক কমে যায় সুন্দর। তখন যদি আমরা কার্সিনোমা ইন সিটু অবস্থায় যদি ডায়াগনোসিস হয় এবং অপারেশন হয়ে যায়, প্রপার ট্রিটমেন্ট পায়, কেমো রেডিও পায়, তাহলে পেশেন্ট অনেক দিন সার্ভাইভ করে।
কিন্তু যখনই মেটাস্টাসিস হয়ে যাবে লিম্ফ নোডে বা ব্লাড ভেসেলে, তখন এটার মর্টালিটি খুব তাড়াতাড়ি আর্লি ডেথ হয় পেশেন্টের। রাপচার করে মেজল ভেসেল, কম্প্রেশন অফ ভাইটাল অর্গানস, যেমন তোমাদেরকে বলছিলাম ভাইটাল অর্গান যদি কম্প্রেশন হয় ব্রেইনে, তখন মর্টালিটি বেড়ে যায়। অর্গান ফেলিউর করে, ইনফেকশন যদি ছড়িয়ে পড়ে, তখন মর্টালিটি রেট বেড়ে যায় পেশেন্টের। আচ্ছা, এখন এটাতে আসো, এই টিউমার গুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করি, ডায়াগনস্টিক প্রসিডিউর, এটাও রিটেনে আসে। ডায়াগনস্টিক প্রসিডিউর অফ এ টিউমার, একটা টিউমার আমরা জানি একটা গ্রোথ বা সোয়েলিং, সেটা বডি তোমরা বাহির থেকেও কিছু দেখতে পাবা, আবার বডির ভিতরেও কিছু আছে, অর্গানগুলোতে আছে। এখন যে টিউমারটা আমরা দেখতে পাচ্ছি, একজন পেশেন্ট তোমার কাছে আসছে একটা হিস্ট্রি নিয়ে যে আমার এখানে হাতের মধ্যে একটা ফোলা, তুমি তখন কি করবা, কিভাবে শুরু করবা ডায়াগনোসিস? প্রথমেই পেশেন্টকে কি করতে হবে, হিস্ট্রি নিতে হবে। কি কি হিস্ট্রি নিতে হবে? এই টিউমারটা ধরো মুখের ভিতরে একটা টিউমার, একটা ফোলা, প্রথমে টিউমারের ওই ফোলাটা আমরা দেখব, কেমন ফোলাটা, ইরেগুলার নাকি রেগুলার। ইরেগুলার বলতে মার্জিনটা অ্যাব্রো থেকে হবে সেরকম, নাকি রেগুলার একটা মার্জিন টিউমারের মধ্যে আছে, টিউমারটা আলসারেটেড, হ্যাঁ, নাকি একদম ঠিকঠাক আছে, সেটা একটা দেখলাম। এটা তোমার গ্রস দেখা দেখলাম। তারপরে হিস্ট্রি নেওয়া পেশেন্টের, টিউমারে এটা কতদিন হয়েছে ডেভেলপ করছে, রিসেন্ট না অনেক দিন ধরে আছে। রিসেন্ট হলে সাধারণত আমরা কি চিন্তা করি, একটু ম্যালিগন্যান্টের দিকে। আর অনেক দিন ধরে আছে, ম্যালিগন্যান্সি সাধারণত অনেক দিন ধরে থাকবে না। তারপর পেশেন্টের এজ দেখব, এজ কিরকম, আর্লি না মিড এজ না লেট এজ। সাধারণত লেট এজে আমরা ম্যালিগন্যান্সির দিকে চিন্তা করি। তারপরে কি দেখব, পেশেন্টের হিস্ট্রি নিব, সে কি তার হ্যাবিচুয়াল কি ছিল, সে সিগারেট খেত, পান খেত, এরকম কিছু হিস্ট্রি নিব। তাহলে সেই রিলেটেড টিউমারের কথা চিন্তা করব। এগুলো হচ্ছে আমরা গ্রসলি দেখলাম এবং তার হিস্ট্রি নিলাম। তারপরে যাব কিছু প্রসিডিউরে। সেই টিউমারটা থেকে আমরা একটু সেল নিব। হ্যাঁ, সেই সেলটা নেওয়ার জন্য আমরা কি করি, পাইন নিডল অ্যাসপিরেশন, একটা নিডল দিয়ে সেল নিই। যে টিউমারটা আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি, ওই টিউমারটার সেলগুলো আমরা সরাসরি নিডল দিয়ে কালেক্ট করতে পারি। কিন্তু যে টিউমারটা মনে করো পেটের ভিতরে আছে বা লাংসে আছে, লিভারে আছে, স্টমাকে আছে, সেটার কিভাবে আমরা সেল কালেক্ট করব? সেটাতে তখন আমরা আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড এফএনএসি করি। ঠিক আছে, তাহলে একটা এফএনএসি আমরা যেই টিউমারটা বাহির থেকে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা ডাইরেক্ট নিডল দিয়ে অ্যাসপিরেট করব। ঠিক আছে, ফাইন নিডল অ্যাসপিরেশন। কিন্তু যেই টিউমারটা ভিতরে, সেটাকে আমরা আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড এফএনএসি করব। ঠিক আছে, সেটা একটা করলাম। তারপরে স্মিয়ার করব। সেল নিয়ে যখন আমরা দেখলাম, সাইটোলজিক্যাল স্মিয়ার করে, সাইটোলজিক্যাল স্মিয়ারে সাধারণত আমরা কি ধরনের টিউমার সেটা বলতে পারি। টিউমারটা বিনাইন না, মেইন আমাদের সাইটোলজিক্যাল স্মিয়ার করার উদ্দেশ্য হচ্ছে টিউমারটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট সেটা আইডেন্টিফাই করা, সেইটা বলে সার্জনকে হেল্প করা। যদি বিনাইন টিউমার পাই আমরা, যে টিউমারটা বিনাইন, তাহলে সেটার উপর ডিপেন্ড করে ওটা পুরাটা সার্জারি করে ফেলবো, টিউমারটা সেভাবে কাটবে। আর যদি বলি ম্যালিগন্যান্ট, তখন তার আশেপাশে লিম্ফ নোড সহ সার্জারি করবে। যদি আমরা বিনাইন বা ম্যালিগন্যান্ট বলি, তার উপর ডিপেন্ড করে একটা পেশেন্টের ট্রিটমেন্ট চালু হয়। তাহলে তারপর আমরা ওই যে কেটে ফেললে অংশটুকু, সেটা আবার বায়োপসি করব। বায়োপসি করে এটার কি ধরনের টিউমার, ওয়েল ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড, সেটা ডায়াগনোসিস করে তার উপর ডিপেন্ড করে আবার তার ট্রিটমেন্ট চলে। হ্যাঁ, এবং কিছু কিছু টিউমার আছে আমরা অপারেশন করতে গিয়ে পাই, মনে করি না যে চারপাশের অপারেশন করা, মনে করো ওপেন করছে অ্যাবডোমেন, একটা পাচ্ছি টিউমার চারপাশে ছড়িয়ে পড়েছে টিউমারটা, আগে কিন্তু সেটা বোঝা যায়নি। তখন সেটার উপর ডিপেন্ড করে কি ধরনের টিউমার ডিপেন্ড করে সঙ্গে সঙ্গে একটা ফ্রোজেন সেকশন করা হয়। ফ্রোজেন সেকশন বলতে বোঝায় সার্জন দাঁড়িয়ে আছে অপারেশন টেবিলে, সেই মুহূর্তে তারা প্যাথোলজিস্টের কাছে ওখান থেকে একটু স্যাম্পল পাঠায় বলার জন্য কি ধরনের টিউমার, সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন। তাহলে নাম তোমাদের এত ডিটেলস না জানলেও চলবে, তোমরা শুধু নামগুলো জানবা। এই ডিটেলস জানতে তোমাদের হেল্প করে, তোমরা যখন ইন্টার্ন করবা তখন তোমরা পেশেন্টকে অনেক হেল্প করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ফ্রোজেন সেকশন করা হয় সঙ্গে সঙ্গে, টিস্যুটাকে নিয়ে কেটে স্টেন করে সঙ্গে সঙ্গে একজন প্যাথোলজিস্ট বলে, খুব দ্রুত এটা করা হয় কারণ পেশেন্ট তখনও অপারেশন টেবিলে আছে। আচ্ছা, এখন টিউমারটা আমরা ডায়াগনোসিস করে দিলাম বিনাইন না ম্যালিগন্যান্ট, এবং নামও বলে দিলাম, ডিফারেন্সিয়েশনও বলে দিলাম। কিন্তু অনেক সময় কিছু কিছু টিউমার আছে যেগুলো শুধু বায়োপসি করে ওর ডিফারেন্সিয়েশন বলা সম্ভব হয় না, এবং
প্রপার ট্রিটমেন্ট করা সম্ভব হয় না, তখন সাথে কিছু অ্যান্সিলারি স্টাডি করতে হয়। এগুলোর মধ্যে আছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সাইটোজেনেটিক্স, ফ্লো সাইটোমেট্রি, ইলেকট্রন মাইক্রোস্কোপি। এগুলো শুধু নামগুলো জানবা তোমরা, এখন তোমাদের নামগুলো জানলেই হবে। হ্যাঁ, এগুলো করা হয়। এই যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কিছু স্পেশাল স্টেইন করি আমরা, করে স্পেসিফিক টিউমার ডায়াগনোসিস করি। ঠিক আছে, আর কিছু করা হয় বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে বললাম টিউমার মার্কার। টিউমার মার্কার কিসে হেল্প করে আমাদেরকে? ডায়াগনোসিস এন্ড প্রগনোস্টিকে, এবং হেল্প করে টু মনিটরিং ইফেক্টিভনেস অফ দ্য থেরাপি। ঠিক আছে, এই যে কিছু নামগুলো আছে মার্কার বা টিউমার মার্কার। এটা তোমাদের রিটেন কোশ্চেন আসে, হোয়াট ইজ টিউমার মার্কার, নেম সাম টিউমার মার্কার রিলেটেড টিউমার। এই যে এইচসিজি বললাম না, খুব বেশি পরিমাণে বেড়ে গেলে ইন্ডিকেট করে কোরিওকার্সিনোমা। আলফা ফেটোপ্রোটিন খুব বেশি বেড়ে গেলে ইন্ডিকেট করে হেপাটোসেলুলার কার্সিনোমা। ক্যালসিটোনিন, প্রোল্যাকটিন, CA125, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। ঠিক আছে, এই নামগুলো মুখস্থ করতে হবে, এগুলো বইয়ে আছে, সুন্দর করে মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো যা বলে আসলাম তাই। আচ্ছা, তাহলে টিউমার থেকে এটুকুই। টিউমার, এরপর নেক্সট আমরা ইনফ্লামেশন পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। টিউমার শেষ। টিউমারের চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা, তোমাদের আইটেম তো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছ তোমরা? কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। হাই ম্যাম। ঠিক আছে, নেক্সট ক্লাস শনিবারে হবে, কাল ক্লাস হবে না। শনিবারে আমরা ইনফরমেশন করব। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।